হয় না, ঠান্ডা মাথায় বসে সামনাসামনি বুঝিয়ে বলতে হবে। সাদমানের বিশ্বাস তার বাবা মা বিষয়টা বুঝবে। রজনী রুয়াত এখনো শারমিন বেগমের রুমে অতিরিক্ত কান্না করায় শরীর নেতিয়ে গেছে। রজনী রুয়াতকে নিচের রুমে চলে যেতে বলে। রজনী নিচে থাকবে আজ শারমিন বেগমের কাছে। রুয়াত চলে আসে। সাফায়াত বেলকনিতে দাঁড়িয়ে আছে। রুয়াত রুমে ঢুকে বিছানায় বসে বলল, রুমে আসুন সাফু। সাফায়াত রুয়াতের আওয়াজ পেয়ে রুমে আসলো। মন খারাপ এখনো? সাফায়াত রুয়াতের পাশে বসে বলে, না। তাহলে লাইট বন্ধ করে আসুন তো, একটা ঘুম দিব আপনার বুকে মাথা রেখে। বিছানায় শুয়ে বললে রুয়াত। সাফায়াত রুমের লাইট বন্ধ করে বিছানায় আসে। সাফায়াত শুতেই রুয়াত সাফায়াতের বুকে মাথা রাখে। সাফায়াত বাঁ হাত রুয়াতের মাথায় আলতো করে রাখে। মা ঘুমিয়েছে রুয়াত? হ্যাঁ, আপু রুমে আছে। ও, ঘুমিয়ে পড়ো তুমিও, কাল তো ওদের বাড়ি যেতে হবে। হ্যাঁ, আপনিও ঘুমানোর চেষ্টা করুন। সকাল 11টার দিকে রোহান ঘুম থেকে ওঠে। কাজের বুয়া রান্নাবান্না করে রেখে চলে গেছে। রোহান ব্রাশ করে খাবার টেবিলে আসে খাবার খেতে। এরই মধ্যে পকেটে থাকা ফোন বেজে ওঠে। রোহান চেয়ার টেনে বসে পকেট থেকে ফোন বের করে দেখে নীতি ফোন করেছে। রোহান প্লেটে রুটি নিতে নিতে ফোনটা রিসিভ করে কানে নেয়। বল নীতি। নীতি তার হলের রুমের করিডোরে দাঁড়িয়ে আছে। আজ সকাল থেকে আকাশটা মেঘলা। এক দল পৌন্ডুলে মেঘ উড়োউড়ি করছে আকাশে। সে সাথে আজ নীতির মনও ভীষণ খারাপ। আসার পর থেকে কথা হয়নি রোহানের সাথে। তার ওপর ভার্সিটির এক ছেলে আজকাল বেশ বিরক্ত করছে নীতিকে। এর আগেও করেছে, তবে কথা বলার চেষ্টা করেনি। এমনি শুধু তাকিয়ে থাকতো, কিন্তু এখন কথা বলা থেকে শুরু করে হুটহাট হাত ধরে বসে। নীতি মানাও করেছে ছেলেটাকে, তবে ছেলেটা শুনতে নারাজ। তার নীতিকে পছন্দ হয়েছে, ফোন দিয়ে বিরক্ত করে। ক্লাস ফ্রেন্ডদের থেকে নীতির নম্বরও সংগ্রহ করেছে। ছেলেটা আবার ভার্সিটিতে পলিটিক্স করে বেড়ায়। বেশ পাওয়ারফুল ব্যক্তি। নীতি সিদ্ধান্ত নিয়েছে এই ভার্সিটিতে আর পড়বে না, খুব শীঘ্রই ঢাকা চলে যাবে। ইয়ারলস হলে হবে। কেমন আছেন? রোহান মুখে রুটি নিতে নিতে বলল, ভালো আছিস তুই? ভালো নয়। রোহানের ভ্রু কুঁচকে আসলো। কেন ভালো নেই? আমি আর ফেনী থাকবো না। কেন? এই শহরটা আর ভালো লাগছে না। আমি ঢাকায় পড়বো, আপনাদের আশেপাশে থাকবো। এখানে একা একা ভালো লাগে না। ও, তোর ভাইকে বল আমায় না বলতে। ভাইয়াকে বলবো, আপনাকেও জানিয়ে রাখলাম। আচ্ছা, খেয়েছিস? না, আপনি? খাচ্ছি। খাসনি কেন এখনো? তাড়াতাড়ি খেয়ে নে। আচ্ছা, রাখছি তাহলে। নীতি ফোন কেটে দিল। হলের নিচে তাকাতে দেখলো গেটের বাহিরে নিলয় দাঁড়িয়ে আছে। নীতির বিরক্ত লাগছে। এই ছেলেকে বললেও তো শুনছে না। যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এই ছেলের স্বভাবও ভালো না। 101টা প্রেম করে, আবার শারীরিক সম্পর্কও করে মেয়েদের সাথে। যার উপর নজর পড়ে তাকে জোর করে একদিনের জন্য হলেও বেটে নেয়, তারপর টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। নীতি নেহালকে ফোন দিয়ে সব বলল। নেহাল বলল ছেলেটার ফোন নম্বরটা দিতে। নীতি ফোন নম্বরটা দিল। নেহাল নিলয়কে দেখিয়ে নিপে বলল, আর এও বলল যে পড়তে না চাইলে জোর করবে না। ওদিকে নীতির ভার্সিটির সব কাজ টাজ শেষ হলে নেহাল আসবে নীতিকে নিতে। নীতি কিছুটা রিলিফ পেল। নেহাল দুপুরের দিকে রোহানের বাসায় আসলো। রোহান তখন বেডে শুয়ে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখছিল। নেহাল বিছানায় বসলো। রোহান, একটা ঝামেলা হচ্ছে। রোহান ভ্রুকুচকে বলল, কিসের ঝামেলা? হ্যাঁ, নীতি বলল ও চলে আসবে। নিলয় নামে ছেলেটা বেশ বিরক্ত করছে নীতিকে। আমি আজ কথা বলেছি নম্বর নিয়ে নিলয় ছেলেটার সাথে। ওর ইতিহাসে জেনেছি লোক লাগিয়ে, ব্যাকগ্রাউন্ড ভালো না, পলিটিক্স করে, নেশাখোর, হাজারটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে। এখন বলছে ওর নীতিকে পছন্দ, নীতিকে ওর চাই। রোহান শোয়া থেকে উঠে বসলো। কবে থেকে বিরক্ত করছে? মাস দুয়েক। আর আমাকে আজ বলছিস? পলিটিক্স আমরাও করি। নীতি ভয় পেয়ে চলে আসতে চাইছে তাই বলে। বুঝছিস না ব্যাপারটা? ফেনী শহরে আমাদের পাওয়ার নেই, তার জন্য নীতি চলে আসুক। নিলয়ের একটু জেট সব
হিস্ট আমাকে দিস তো। ফেনী শহরের পাওয়ার ওর পাছা দিয়ে ভরে দিয়ে আসবো, আর তোর বোন রে ঠাসিয়ে চর মেরে আসবো। ছেলেটা বিরক্ত করছে কই, আগে বলবে তা না করে এখন বলছে। আমি সপ্তাহখানেক পর ফেনী যাব নীতিকে আনতে। আমি কোনো রিস্ক নিতে চাই না ইয়ার আমার বোনকে নিয়ে। আচ্ছা নীতিকে নিয়ে আয়, তারপর দেখছি শালার বেটাকে। সাদমান, রজনী, রুয়াদ, সাফায়াত এসেছে নাইমুরদের বাড়ি। রজনী আজ হোয়াইট কালারের শাড়ি পরেছে, সাদমান ম্যাচিং করে সাদা পাঞ্জাবি, রুয়াদ পার্পল কালারের কুর্তি পরেছে, আর সাফায়াত পার্পল কালারের শার্ট। সাদমান রজনীর হাত ধরে ঘুরছে বাড়ির বাগানটা। বৌভাত বলে কথা, আনাচে কানাচে লোকজনের সমাগম। অনেক মানুষ এসেছে বৌভাতে। সাদমান রজনীকে বলেছে তার বাবা বেরিয়ে আসছে ভেরি সুন, তার আর রজনীর বিয়ের কথাবার্তা বলবে। রজনী চুপচাপ শুনছে শুধু কথাগুলো। নাইমুরদের বাড়ির বাগানের একপাশে হরেক রকমের ফুলের বাহার। সাদমান লাল টুকটুকে একটা গোলাপ ছিঁড়ে রজনীর কানে কুচে দিয়ে বলল, এটারে কমতি ছিল রজনী, এখন পরিপূর্ণ দেখাচ্ছে। রজনী আলতো হাতে ফুলটাকে ছুঁয়ে দিয়ে মুচকি হাসল। আকস্মিক শাড়ির আঁচলে টান পড়ায় পিছু ফিরল রজনী। 2.5 বছরের একটা বাচ্চা মেয়ে রজনীর আঁচল ধরেছে। পরনে লাল টুকটুকে ফ্রক, চুলগুলো দুপাশে ছুটি করা। রজনী নিচু হলো, আশেপাশে কাউকে না দেখে বলল, কি হয়েছে বাচ্চা? মামা পাপা কোথায় তোমার? কোলে তুলে নিল বাচ্চাটাকে। সাদমান মেয়েটার শরীরে আলতো হাত রেখে বলল, কার বাচ্চা এটা? আশেপাশে তো কাউকে দেখছি না। সেটাই, বাচ্চাটা কি কিউট গোলুমলু, তাই না? বাচ্চা মেয়েটা রজনীর কানে থাকা ফুলটার দিকে হাত বাড়িয়ে বলে, ফুল, আমি ফুল নেব। বাচ্চাটা তার নিজের কানে হাত দিয়ে বলে। রজনী মেয়েটার গালে চুমু খেয়ে বলে, ওলে বাচ্চাটা, তুমি ফুল নিবে? মেয়েটার উপর নিচ মাথা ছাকালো। রজনী কান থেকে ফুলটা নিয়ে বাচ্চার কানে দিয়ে বলে, এই তো বাচ্চা, তোমার কানে ফুল দিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে বাচ্চা তোমাকে। বাচ্চাটা হেসে উঠল, হাততালি দিয়ে বলল, সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ বাবু, সুন্দর দেখাচ্ছে। তোমার নাম কি বাচ্চা? নলিন। সাদমান হেসে উঠল নামটা শুনে। বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলল, এটা আবার কি নাম বাচ্চার? মলিন কারোর নাম হয় নাকি? সাইড থেকে রোয়াতের কণ্ঠস্বর ভেসে আসলো। রজনীকে ডাকছে। রজনী সাদমানকে আসছে বলে চলে গেল। সাদমান একাই বাচ্চাটাকে কোলে নিয়ে বাগানটা ঘুরতে লাগলো। একা রেখে চলে যাবে যদি হারিয়ে যায়। বাগানের এ ফুল ও ফুল দেখাচ্ছে। 20 মিনিট পার হয়ে গেল, বাচ্চার বাপ মায়ের কোনো খোঁজ নেই। কেমন ইরেসপন্সিবলের মতো বাচ্চাটাকে ছেড়েছে, এখনো খুঁজতে আসেনি। সাদমান বাচ্চাটাকে জিজ্ঞাসা করল, তোমার মাম্মাম পাপা কোথায় বাচ্চা? পাপা? হ্যাঁ। কাচ্ছে গুত্তো। তোমার মাম্মাম? বাচ্চাটা চুপ, সে ফুল নিয়ে খেলতে ব্যস্ত। সাদমান বসলো বাচ্চাটাকে নিয়ে দোলনায়। কিছুক্ষণ পর ভরাট কণ্ঠ শুনতে পেল সাদমান। নওরিন, তুমি এখানে? তোমাকে যে পাপা খুঁজছে মা, এদিকে আসছো কেন? সাদমান মাথা তুলে তাকালো। স্যুট পরিহিত এক লোক, অতি সুদর্শন বলা চলে, চোখে মোটা ফ্রেমের চশমা। এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, সরি মিস্টার, বিরক্ত করিনি তো? নফিন আপনার? সাদমান মুচকি হেসে বলল, না না, বিরক্ত করেনি। ভীষণ মিষ্টি বাচ্চাটা, তবে খেয়াল রাখা উচিত, বাচ্চা তো হারিয়ে যাবে। পাশেই বসেছিলাম চেয়ারে, কখন সে দুষ্ট মেয়েটা চোখ ফাঁকি দিয়ে চলে আসলো বুঝতেই পারিনি। থ্যাঙ্কস আপনাকে মিস্টার। থ্যাঙ্কস মিস্টার সাদমান। আমি নওফিল, আর এটা আমার মেয়ে নওরিন। সাদমান চমকালো নওফিল নামটা শুনে। ওই নওফিল এখানে আসবে বা কি করে? এই নামে তো অনেক মানুষই থাকে। আর শ্রী, আম্মা আঙ্কেলকে টাকা দাও। নওরিন হাত নাড়িয়ে বলল, টাটা আঙ্কেল। নওফিল চলে গেল মেয়েকে নিয়ে। সাদমান ঠোঁট কামড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলো। পরন্ত বিকেল, খাওয়া দাওয়া শেষ রজনীদের।
রজনী এখনো বসে আছে সাদমানের সাথে প্যান্ডেলের ভেতর সাজানো চেয়ারে। রুয়াদ সাফায়াত বাড়ির ভেতরে নাইমুর সানজিদার কাছে। একটু পরে বের হবে সবাই। রজনীর ওয়াশরুমের চাপ পেল, সেজন্য বসা থেকে উঠে সাদমানের দিকে তাকিয়ে বলল, আমার একটু ওয়াশরুমে যেতে হবে, আমি আসছি একটু। সাদমান মাথা ঝাঁকিয়ে আচ্ছা বলল। রজনী চলে গেল বাড়ির ভেতর। দোতলায় ওয়াশরুম। রজনী দোতলায় চলে গেল। করিডোর পেরিয়েই লাস্টের দিকে গেস্ট রুম ওয়াশরুম আছে। রজনী করিডোর পেরিয়ে রুমের ভেতরে ঢুকলো। ওয়াশরুমের দরজা ধরে ধাক্কা দিতেই দেখলো ভেতর থেকে আটকানো। রজনী বুঝলো ভেতরে কেউ আছে, তাই অন্য রুমের ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালে ওয়াশরুমের দরজা খোলার শব্দ ভেসে আসে কানে। রজনী পেছনে ফিরে দরজার দিকে তাকায়। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এক মুখশ্রী। দেখার সাথে সাথে রজনীর হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে। মনে হলো পৃথিবী থমকে গেছে তার। 2 কদম পিছিয়ে গেল। আজ কয়টা বছর এই মুখশ্রী দেখছে রজনী। শ্বাস আটকে গেল। আজ কয়টা বছর এই মুখশ্রী দেখছে রজনী। শ্বাস আটকে গেল। কণ্ঠনালী কেউ ধরে রেখেছে। সামনে থাকা মানুষটারও কি একই অবস্থা? রজনীকে দেখে কোলে আছে সে তখনকার বাচ্চাটা, পরনে ব্লু কালারের স্যুট। আগের থেকেও সুদর্শন লাগছে। আচ্ছা, বাচ্চাটা নফিলের কি হয়? মেয়ে? নফিল তাহলে বুঝি বাচ্চা পেয়ে এখন পরিপূর্ণ, তাই না? রজনী আর দাঁড়িয়ে থাকতে পারল না, মুখ চেপে চলে আসলো। রুম থেকে বের হতেই চোখ দিয়ে টুপটুপ করে পানি বের হতে লাগলো। আহা, আবার সেই কষ্ট। রজনী তো এবার মরেই যাবে। কি দরকার ছিল এতগুলো মাস পর আবার এই মুখশ্রীকে চোখের সামনে নতুন রূপে দেখার? নওফিল নিজেও পাথরের মতো জমে আছে। এতদিন পর প্রাক্তনকে দেখে হৃদয়টায় কেমন একটা অনুভূতি হলো। মেয়েটার সাজ দেখে তো বোঝাই যাচ্ছে মেয়েটা ভালো আছে। আচ্ছা, সত্যি রজনী ভালো আছে, সুখে আছে, তাই না? ওকে বিয়ে করেছে? ও কি নওফিল নামক মানুষটিকে ভুলে গেছে? না, ভুলেনি। ভুললে কি চলে যেত এভাবে মুখ চেপে? মেয়েটাকে কম করে তো আর ভাঙেনি নওফিল। নিশ্চয়ই ঘৃণাও করে নওফিলকে। মেয়ের হাতের স্পর্শে ঘোর কাটল নওফিলের। এসেছে দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের বউ ভাতে। যদি কোনোভাবে জানতো এখানে রজনী আসবে, তাহলে কোশমিন কালেও এই মুখ দ্বিতীয়বার দেখাতো না রজনীকে। নওফিল বেরিয়ে আসলো রুম থেকে। আজ আবার যেতে হবে নাইমুরের শ্বশুর বাড়ি। সাদমান আকস্মিক রজনী অস্থির হয়ে দৌড়ে ছুটে আসতে দেখে ভারী চমকালো। রজনীর বাহু ধরে বলল, কিছু হয়েছে রজনী? আমি বাসায় যাব সাদমান, প্লিজ আমাকে বাসায় নিয়ে যান। আমি আর থাকতে পারবো না এখানে। আই নিড মেডিসিন, তা না হলে যে কোনো কিছু ঘটিয়ে ফেলবো নিজের সাথে। কেঁপে কেঁপে বলল কথাটা রজনী। সাদমান বুঝল না হুট করে রজনীর এমন কথা বলা দেখে। রজনীকে আশ্বস্ত করে বলল, রোয়াত ওদের নিয়ে আসুক, তারপর। কোনো তারপরের পর নয়, আপনি না পারলে বলুন, আমি একাই চলে যাব। রেগে বলল কথাটা রজনী। সাদমান বিস্ময়ের চরমে। সাদমান ভালো করে খেয়াল করতে দেখল রজনীর শরীর স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে কাঁপছে। এই ঠান্ডা আবহাওয়াতেও বাজেভাবে ঘামছে। সাদমান বুঝে নিল কিছু একটা হয়েছে, যার কারণে রজনীর এমন অবস্থা হচ্ছে। পকেট থেকে ফোন বের করে সাফায়াতকে চলে যাওয়ার টেক্সট পাঠিয়ে রজনীকে নিয়ে চলে গেল। সাদমান রজনীকে নিয়ে নিজেদের বাসায় আসে। রজনী নিজের রুমে ঢুকে মেডিসিনটা খেয়ে নেয়। পরনের শাড়ি খুলে কামিজ পরে নেয়। ব্যথায় বুক ভারী হয়ে আসছে। বুকে হাত ঘষে সারা রুম পায়চারি করতে লাগলো। সাদমান এতক্ষণ বসার রুমে ছিল, এখন রজনীর রুমের সামনে আসলো। দরজা বন্ধ ভেতর থেকে। সাদমান টোকা দিল, রজনী, দরজাটা খুলুন। রজনী সাদমানের গলার আওয়াজ শুনে দরজাটা খুলে আবারও পায়চারি করতে লাগলো। সাদমান টেনে বসালো রজনীকে খাটে।
রজনীর এমন অবস্থা জাস্ট নিতে পারছে না সাদমান। গালে আলতো করে হাত রেখে বলল, হোয়াট হ্যাপেন রজনী, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? বলুন আমায়। রজনী জোরে জোরে